অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে পালানোর ছক বানচাল হয়ে গেল। বিনয় মিশ্র পেরেছিল, তার শিষ্য পেরেছিল, কিন্তু গুরু পারল না। দেখুন, পশ্চিমবঙ্গকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে ভারতবর্ষে গণতান্ত্রিক দেশের মধ্যে এই সমস্ত করা তো যায় না, এবং একটা সময় সরকার উল্টালেও উল্টাতে পারে, এরকম কোনো ভাবনা চিন্তা না করে শুধুমাত্রই মানুষকে খুনের হুমকি, মানুষকে ঘরছাড়া করার হুমকি, যত রকমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এবং তারপরে তো নিজেদের একেবারে প্রাসাদের পর প্রাসাদ, বাড়ি এবং সমস্ত জমি। আমি 100%-এর কাছাকাছি মোটামুটি শিওর যে যদি তৃণমূল কংগ্রেসের সমস্ত দুর্নীতির টাকা শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা যদি মূল স্রোতে ফেরান, এখন পশ্চিমবঙ্গের টোটাল যে আমাদের জিডিপি, তার একেবারে জিডিপি ডবল হয়ে যাবে ওই চুরির টাকা আমাদের আনলে। তার কারণ এত পরিমাণ টাকা এরা মেরে নিয়েছেন। যারা বলছেন 100 কোটি টাকা চুরি করেছে, 150 কোটি টাকা চুরি করেছে, তারা জানেনই না যে তৃণমূলের বড় মাপের নেতাদের গভীরতা কোন জায়গায়। তারা বোঝেনই না। এই কলকাতা হাইকোর্টে গতকাল একটা মামলার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে পালানোর ছকটা বানচাল হয়ে গেল। অন্যদিকে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী তিনি আবার বলছেন যে আমাদের সরকারেরও যেন কেউ চুরি করতে না পারে, তার জন্য কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের এবার তদারকি চলবে, যেটা এতদিন দুর্নীতিবাজ মমতা করতেন না। আরো অনেক কিছু বলেছেন শুভেন্দু অধিকারী, আমি বলবো প্রত্যেকটা আপনাদের সামনে। ভারতবর্ষের একটা মানে অন্যতম সেরা মুখ্যমন্ত্রীর জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছেন, মাত্র 15টা দিনের মধ্যে যা যা করেছেন এ বিস্ময়কর। আপনাদের সামনে ব্যাখ্যা করব, কিন্তু একটাই সমর্থন প্রয়োজন। সমর্থন যেমন প্রয়োজন শুভেন্দু অধিকারীর তার এই রাজ্যটাকে একেবারেই মানে সংবিধানের মতো করে গড়তে, তেমনি আমাদের ওই ছোট ক্ষুদ্র প্রচেষ্টাকে দাঁড় করাতে আপনাদেরও সমর্থন প্রয়োজন। তাই করজোড়ে নিবেদন, যারা নতুন আসছেন দেখছেন, একটু সাবস্ক্রাইবারের বাটনটা প্রেস করবেন। নমস্কার, আমি প্রলয় প্রত্যেক দিনের মতোই নতুন আরো একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। ডিটেল তথ্যে যাওয়ার আগে আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, হয়তো আপনাদের অনেকের রাগ হতে পারে এই বক্তব্যটা শুনলে। বিশেষ করে দিলীপ ঘোষের যারা সমর্থকরা রয়েছেন তারা রেগে যেতে পারেন আমার উপর। দেখুন, আমি পরিষ্কারভাবে বুঝি যে দিলীপ বাবু অলরেডি অনেকগুলো ফাউল করে ফেলেছেন। তিনি রাজনীতিতে ডেফিনেটলি একটা পরিবর্তন দেখিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সাহস তৈরি করেছিলেন, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিয়ের পর কার্যত আত্মসমর্পণের মতো তার এই যে লুফোলটা, এটা কিন্তু তার রাজনীতির অন্ধকার কেরিয়ার। আর এটা যদি প্রথম তার ভুল হয়, দ্বিতীয় ভুল হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে, সম্ভবত তিনি কেকেআর এর খেলা দেখতে গিয়েছিলেন ইডেন গার্ডেনে, ওই ধান্দাবাজ একজন শিল্পপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে, এমনকি শান্তনু সিনা বিশ্বাস থেকে অনুব্রত মণ্ডল, কার কার সঙ্গেই না তার ছবি আমরা দেখেছি এবং ঘনিষ্ঠতা দেখেছি। এই রকম একটা লোকের সঙ্গে ঘুরে কিন্তু এ আদতে মানে দিলীপ বাবু আদতে কিন্তু বিজেপিরই একটা মানে সমর্থকদের ভাবাবেগে আঘাত দিচ্ছে। এইটা আমি জানি না কতজন সমর্থন করবেন, কতজন বিরোধিতা করবেন, আজকের পর্বে লিখে জানাবেন। একটা ছোট্ট অংশ বলে দিই, পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধেও কিন্তু এফআইআর হয়েছে। আমি এখানেও একটা বক্তব্য বলতে চাই। রুদ্রনীল বাবু, আমি তাকে কালকে ফোন করার চেষ্টা করেছিলাম, ফোন ধরেননি আমার। রুদ্রনীল ঘোষকে কিন্তু আমি দেখলাম যে তিনিও পরমব্রতর পাশে বসে পুরো জ্ঞানটা শুনলেন। পরমব্রতর, যে পরমব্রত 2021 সালে 2রা মে রেজাল্ট বেরোনোর পর বলেছিল বিশ্ব রগরানি দিবস, স্বস্তিকা সেখানে মানে সমর্থন জানিয়ে বলেছিল হ্যাঁ সেটা করা হোক। আমি দেখানোর চেষ্টা করছি স্ক্রিনশটে। এদেরকে যদি বিজেপি জায়গা দেয় তাহলে কিন্তু বিজেপির ওই হাজারো হাজারো কর্মীরা ঘর ছাড়া, তাদের ভাবাবেগে আঘাত হবে। ইতিমধ্যেই অন্যান্য বিজেপি নেতৃত্ব কেয়া ঘোষ থেকে শুরু করে তরুণজ্যোতি তিওয়ারি তারা প্রতিবাদ করতে শুরু করেছেন। এই বিষয়ে আপনারা লিখে জানাবেন। এইখানে আমি যেটা বলার চেষ্টা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বিরাট একটা বড় মানে দুর্নীতিবাজে অভিযুক্ত, এবং তার যে শান্তিনিকেতনের এই বাড়ি, এটা নিয়ে একটা বিরাট জল্পনা করেছে জানেন তো। শান্তিনিকেতন মানে এটা হচ্ছে 188 হরিশ মুখার্জির যে শান্তিনিকেতনের বাড়ি, সেই শান্তিনিকেতনের বাড়ি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মানে তাদের তরফ থেকে, তিনি নিজে নন, দাবি করা হচ্ছে, শোনা যাচ্ছে বা খুঁজে পাওয়া যাচ্ছে
যে এই বাড়িটি কেনা হয়েছিল, আমি একটু দেখে বলতে হবে আমাকে, এই বাড়িটি কেনা হয়েছিল প্রথমে হচ্ছে মেসার্স অনিমেষ ট্রেডলিং প্রাইভেট লিমিটেডের নামে। এরা কিনেছিল এই বাড়ি, মানে ওই জায়গা এবং যেখানে যে কাঠামো ছিল সেটাই অনিমেষ ট্রেডলিং প্রাইভেট লিমিটেড কিনেছিল। কাদের কাছ থেকে কিনেছিল সেই তথ্য জানি না। এবং এই যে অনিমেষটাই কি জানি না, ট্রেডলিং প্রাইভেট লিমিটেড, এটাই পরে লিপস অ্যান্ড বাউন্স নামে, লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রো কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড নামে পরিচিত হয়। এবং এখানে জানা যাচ্ছে যে এই জায়গাটার যে খাজনা বা কর সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতেন না, এটা দিত লিপস অ্যান্ড বাউন্স। এবং তার মানে যেটা দাঁড়ালো যে সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সপরিবারে যে থাকতেন সেটা তার নিজের জায়গা, মানে নিজের নয়, এটা লিপস অ্যান্ড বাউন্সের, মানে দাবিটা সেরকমই। তাহলে লিপস অ্যান্ড বাউন্সের অভিষেক বন্দ্যোপাধ্যায় সপরিবারে ওই জায়গায় কেন থাকতেন? তিনি কোন চুক্তির মাধ্যমে থাকতেন? মানে হতেই পারে ভাড়া থাকতেন, সেই কোন চুক্তির বলে থাকতেন সেটা তাকে 7 দিনের মধ্যে জানাতে বলেছে পুরসভা, কারণ ওইখানে একটা বিরাট অংশ বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছে। তো এখন জানেন পশ্চিমবঙ্গে বুলডোজারের অভাব নেই, এখন উত্তরপ্রদেশে হয়তো বুলডোজারের অভাব পড়লেও পড়তে পারে, পশ্চিমবঙ্গে বুলডোজারের কিন্তু অভাব নেই। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় সাধারণ মানুষদের কিভাবে কটাক্ষ করেছিলেন দেখুন। আমি ইন জেনারেলি প্রতিশোধে বিশ্বাস করি না, কোনো মানে ততক্ষণ বিশ্বাস করি না, পুরোটা না শুনলে ভুল হবে। আমি প্রতিশোধে ততক্ষণ বিশ্বাস করি না যতক্ষণ না অপর ব্যক্তিটা আপনাকে শেষ করার জন্য চূড়ান্ত কিছু করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই রকম একজন রাজনৈতিক নেতা। একটা ছোটখাটো ভুল, একটু রাজনীতিতে তর্ক বিতর্ক, সেটা নিয়ে বড় কিছু ব্যাপার না। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি একটা বক্তব্য শোনাচ্ছি দেখুন, ওই গাড়ির বনেটে উঠে সে বলে যে তোমাদের এখানে তো শ্মশানে, তোমাদের এখানে দীর্ঘদিনের একটা চুল্লির আবেদন, আমি চুল্লি বানিয়ে দেবো এখানে, তার কারণ নির্বাচনের পর অনেকের হার্ট অ্যাটাক হবে, তারপরে এদেরকে ওখানে দাহ করব। মানে আপনি ভাবুন, একটা রাজনৈতিক নেতা, সৌজন্যতা তো ছেড়ে দিন, কসাইয়ের মতো ব্যবহার। মানে জেলের চূড়ান্ত মানে যারা দোষী তাদের মুখ দিয়েও এই ধরনের দুবার কথা বলতে তারা ভয় পাবে। কিন্তু দেখুন এইরকম একটা পিসির ভাইপো হয়ে যা ইচ্ছা তাই করে গিয়েছিলেন। একটা ছোট্ট অংশ শোনাবো। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে না, এই ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী আর এখানকার বিজেপির প্রার্থী, ঘাড় ধরে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে মাছের বাজারে বসিয়ে মাছ কাটাবো, মাছ বিক্রি করাবো। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। শুনলেন, এই অংশটা আপনাদের এই জন্যই শোনালাম যে এই 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 রাজনৈতিক নেতাটিকে, এই ছোকরাকে কিন্তু কোনোদিনই মার্সি করা যায় না। এ যাতে পালিয়ে না যায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আপাতত তাকে গ্রেপ্তার করা যাবে না, এই বলা হয়েছে। কত একটা 1-2 মাস বোধহয় টাইম রয়েছে, জুন না জুলাই কিছু একটা টাইম রয়েছে, তো তাকে ওই পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না। কিন্তু এটাও বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে তদন্তে সহযোগিতার জন্য তিনি এই যে তিনি ভোটের সন্ত্রাসের কথা বলেছেন, এই সমস্ত উস্কানি দিয়েছেন, এই সংক্রান্ত মামলা। তো শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, সে গিয়ে মামলা করেছে আর কি, সে আইনজীবী। তো তাদের দাবি ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকেই মুক্তি দেখাবেন, কিন্তু বলেছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোর্টে হাজিরা দিতে হবে। আপনি একবার ভেবে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে কোর্টে হাজিরা দিতে হবে? আজকে ঘুম হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনি ভোটের 2 তারিখের পর থেকে এই ব্যক্তিটিকে কোনো সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে শুনেছেন? কোনো মানুষের সঙ্গে মিশতে দেখেছেন? আজকে তো জন্মদিনে বলিউড স্টাইলে ওই শাহরুখ খানদের মতো করে এইভাবে হাত ফাত নাড়া দেন, নিজেকে ফিল্ম স্টারের থেকে কিছু কম ভাবতেন না। এনাকে হেঁটে আসতে হবে, মানে সেখানকার সাংবাদিক বন্ধুদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, সে তো এখন তো আর কোনো সৎসাহস নেই, ঠিক আছে? তো এইরকম একটা বলা হয়েছে এবং তাকে দেশ বিদেশে সে যেন পালাতে না পারে সেই ব্যবস্থাও মানে করা হয়েছে। अभिषेक बनर्जी चोर है, सबको पता है। जिस परिवार के पास सीमेंट बालू का दुकान था वो आज हजारों करोड़ का मालिक। ये कोई नया बात थोड़े है।
हजारों करोड़ का मालिक है, तो वो तो चोरी करके ही तो पैसा आएगा। नहीं तो तो सांसद का क्या कमाई है? एक बिजनेस, बिना बिजनेसमैन का बिजनेसमैन है वो। ये तो चोर है, पूरा फैमिली चोर है। तो नया बात थोड़े है। क्या करना चाहिए अभी? जेल में डालना चाहिए। इतना इंतजार क्यों कर रहा है? कलकत्ता म्यूनिसिपल कॉर्पोरेशन से एकदम जेल नोटिस में मिला। डालना चाहिए उसको, पक्का जेल में डाल देना चाहिए। আমি এখানে এবার আমি চলে যাই, এবার একটু অন্যদিকে আমি আপনাদের সামনে যাই। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দেখুন একদিকে এই দুর্নীতিবাজদের গল্প শুনলেন, আপনারা 15 বছর ধরে দেখেছেন, আর একজন মুখ্যমন্ত্রী। কত মানে মানুষের কত পরিবর্তন হয়, তাই না? এক মানুষ বলছে তোকে চিতায় তুলবো, আর এক মানুষ বলছে যে দুর্নীতিবাজদের আমরা আইনের আওতায় আনবো। কতটা ডিফারেন্স, তাই না? তো শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সরকারি কেনাকাটায়, মানে ধরুন টেন্ডার ডাকা বা কোনো মানে কিছু সরকারি প্রকল্পে সরকারি অর্থ দিয়ে কিছু কেনা, ধরুন একটা নবান্নর বিল্ডিং রং করা হবে বা কিছু একটা করা হবে, রাস্তা রং করা হবে, একটা ব্রিজ তৈরি করা হবে, একটা তার জন্য তো অনেক কিছু কিনতে হয়, টেন্ডার ডাকতে হয়। এতদিন পর্যন্ত সেগুলো তো কোনো স্বচ্ছতা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কাছের লোকগুলাই সেটা করতো। আমার কাছে একটা ভিডিও আছে, আজকে দেখাবো না, অন্যদিন দেখাবো। এই যে নীল সাদা রং হয় না, হতো না এই দুর্নীতিবাজের সময়, দুর্নীতিবাজ মমতার সময় যে যে নীল সাদা রং হতো, সেটাও কালীঘাটের একটা পার্টিকুলার দোকান থেকেই আসতো, এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙানো আছে ওই রঙের দোকানে। মানে ওইটাও হচ্ছে তৃণমূলের, ওটারও হয়তো 80% ভাগ তাদের বাড়ি যেত। মানে এরা যে এই দুর্নীতিটা খুলেছিল, এটা কিন্তু প্রত্যেকটা থেকেই এরা, আমি জানি না বাড়িতে যারা মেড তাদের কাছ থেকেও এরা টাকা তুলতো কিনা, হয়তো দেখবেন যে খোঁজ নিলে এদের কাছ থেকেও টাকা তুলতো। আমার একটা খুব ইয়ে রয়েছে যে পার্কিং বিভিন্ন জায়গায় রয়েছে, সেক্টর 5 এই ওই বিভিন্ন জায়গায় রয়েছে পার্কিং, সব জায়গায় এইখানে দেখবেন একজন দুজন করে সব দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, টাকা তোলে। এই আমার বক্তব্য হচ্ছে এরা এতদিন পর্যন্ত তৃণমূল নেতাদের পকেটে টাকা দিত। এরা কাদের টাকা দিচ্ছে এই প্রশ্নটা করবেন। হতেই পারে যে, কিন্তু সরকারের কাছে টাকাটা পৌঁছাচ্ছে নাকি এখনো তৃণমূলের কেউ টাকাটা খাচ্ছে, এদের কাছে জিজ্ঞাসা করবেন। এটা সবাই জিজ্ঞাসা করবেন, মানে কেউ ঝামেলার মধ্যে না, জাস্ট স্পষ্টভাবে তাকে জিজ্ঞাসা করবেন, বলবেন, থাকলে ডকুমেন্ট দেখাতে তুমি টাকাটা কাকে দিচ্ছ, এই যে টাকাটা পাঠাচ্ছি তুমি কাকে ট্রান্সফার করছো। যাই হোক, এই শুভেন্দু অধিকারী বলছেন যে এবার থেকে কোনো কেনাকাটা, কোনো টেন্ডারে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন এর আওতায় সেগুলো সব করতে হবে, অর্থাৎ সেন্ট্রাল থেকে ভিজিলেন্স হবে যে আপনি সঠিক পদ্ধতি মেনে কাজগুলো করছেন কিনা। কেন এটা করলেন জানেন শুভেন্দু অধিকারী? আগে তো এটা ছিল না, মমতা যা ইচ্ছা তাই করতো, ওর তো কোনো এসব মানতোই না, ওর নিজের রুল ছিল একটা। আর ওর রুলটা হচ্ছে যদি তুমি চুরি করতে পারো তাহলে তুমি আমার সব থেকে মণিমুক্ত, সব থেকে দামি আমার রত্ন। ওই বালু ইয়ে বলেছিল না, একজন ডান হাত একজন বাঁ হাত, মানে মানে শরীরটাই বুঝতে পারছেন, বালু বলছে ডান হাত আর ইয়ে বলছে বাঁ হাত, ওই শওকত বলছে বাঁ হাত। মানে একটা মানুষ বুঝতে পারছেন, কেউ বলতে পারে এরকম, মানে দুর্নীতিতে চূড়ান্ত দুর্নীতি, তাদেরকে একজনকে ডান হাত বলছে, একদিকে একজনকে বাঁ হাত বলছিল। যাই হোক, তো এই আবার ফিরে আসলে এই আমাদের মুখ্যমন্ত্রী হতো, পরমব্রত এর পায়ে গিয়ে আবার ওই বসে থাকতো গিয়ে, ঠিক আছে, গাঙ্গুলি মশাই আবার এর পায়ে বসে 1 টাকায় আরো অন্য জায়গায় জমি খুঁজতো, ঠিক আছে। তো যাই হোক, এখন আবার বিজেপি নেতা, কয়েকজন নেতা যে এই যে ভুলটা করছেন এটা করবেন না, তাহলে কিন্তু আমরা একদম পরিষ্কার তাদের বিরুদ্ধে কথা বলবো। এইখানে দেখুন শুভেন্দু অধিকারী এটা করছে, তার কারণ হচ্ছে অনেক এখনো মমতার আমচা চামচারা বসে রয়েছে, তারা কিন্তু চুরি দুর্নীতিটার লোভ, তো এটা বিরাট লোভ। কম টাকা কামিয়েছে, ধরুন বছরে 10 কোটি টাকা কামায়, মাইনে কত পায়? বছরে মাইনে পায় ধরুন 20 লাখ টাকা বা 30 লাখ টাকা, কামাচ্ছে কত? উপরি 10 কোটি টাকা। বুঝতে পারছেন, মানে এতদিন কামিয়েছে। এবার এরা তো লোভ ছাড়তে পারছে না। শুভেন্দু অধিকারী এবার এরা যদি এখনো ওই চুরিটা করে তাহলে দায়টা কার এসে পড়বে? শুভেন্দু অধিকারীর গায়ে। আর এদিকে সিপিএম কংগ্রেস তো মাঠে আছেই, একটা যদি কিছু হয় সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে দোষ দিয়ে তাকেও বিভিন্ন রকম আক্রমণ করতে শুরু করবে। শুভেন্দু অধিকারী সেই জন্য সেই পথটা বন্ধ করলো, বললো না কোনো রকমের সেন্ট্রাল ভিজিলেন্স ছাড়া কোনো কিছু কেনা যাবে না, কোনো কিছু করতে পারবে না। কতটা স্বচ্ছতা রাখার, বিরোধী দলনেতা থাকা অবস্থায় যা যা বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তার থেকেও বেশি কাজ করছে। এই প্রথম কোনো রাজনৈতিক নেতা, অন্য রাজনৈতিক দল যা বলেছিল তার থেকে কম কাজ করে, এই প্রথম কোনো রাজনৈতিক দল এবং রাজনৈতিক এমন একজন নেতা যা বলেছিল তার থেকে বেশি করছে। অদ্ভুত মানুষ রে ভাই, এ তো পশ্চিমবঙ্গে তো একটা নজির সৃষ্টি করে ফেলবে, এ তো মুশকিল হয়ে যাবে। এই তো প্রথম দেখি যে প্রথম আমাদের বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের
দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ সব মানে নিয়ে পশ্চিমবঙ্গকে সত্যি একটা সোনার বাংলাতে পরিণত করার চেষ্টা করেছিলেন। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে হরিণঘাটা বিভিন্ন প্রকল্পে তার মানে ইয়ে রয়েছে, এ তো দেখছি সেখানে পৌঁছে যাবে, হারিয়েও দিতে পারে। তো কি বলবেন লিখুন আপনারা। তো এরপরে আমি একটা জিনিস আপনাদের শেষ পাতে মিষ্টি, ঠিক আছে, শেষ পাতে মিষ্টি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী বলেছেন যে কোনো বাংলাদেশি ধরা পড়লে ওদেরকে আর ওই কোটে ফোটে তোলার দরকার নেই, ওদের একবারে বিএসএফ এর গিয়ে হাতে তুলে দিতে হবে, ও খরচ করে দিতে হবে, বিএসএফ এর হাতে গিয়ে তুলে ওপারে পাঠিয়ে দিতে হবে। কেন ফালতু আমাদের খরচ বাড়াবে? এমনিতে মামলার পাহাড় জমে রয়েছে আমাদের, ঠিক আছে, ভালো ভালো মামলাগুলো মানে হিয়ারিং এর ডেট পায় না, টাইম পায় না, পেরিয়ে যায়। এখানে ওই বাংলাদেশি ধরা পড়লে যাদের আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, যারা পরিষ্কারভাবে ধরা পড়ে গেছে, এখন আর জয় বাংলা স্লোগান দিয়ে কোনো লাভ নেই, সেইগুলো বন্ধ হয়ে যাওয়ার পর এখন এদেরকে আর কোর্টে তুলে লাভ আছে? শুভেন্দু অধিকারী বলেছে লাভ ফাভ নেই, এদের একদম ধরবে আর ডিপোর্ট, একদম বিএসএফ এর হাতে তুলে দাও, ঠিক আছে। এরা সব থেকে বেশি মানে সব থেকে বেশি এরা জ্বালাতন করেছিল আমাদের, কিন্তু সব থেকে বেশি এরা জ্বালাতন করেছিল। এবং এরা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের নাম খারাপ করেছিল এরা। তার কারণ হচ্ছে এদের তো কোনো স্থান কাল পাত্র আজ ভূত ভবিষ্যৎ কিছু ছিল না। এরা শুধুমাত্র এদেরকে ব্যবহার করে ওই শাসক দল মানে কাউকে মারার কাজ, কাউকে গিয়ে ভাঙানোর কাজ, কাউকে গিয়ে বাড়ি ভাঙার কাজ, ভোটে কারচুপির কাজ এদেরকে দিয়ে করাতো। তো এদেরকে একেবারে ওপারে গিয়ে ওই জয় বাংলা স্লোগান তো আর এখানে চলবে না। দেখুন আমি দেখছিলাম যে এটাও কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হওয়ার দিকে যাচ্ছে, যে কোনো ওই জয় বাংলা মামাটি মানুষ আর ওই সমস্ত জিনিসপত্রগুলো ব্যান করতে হবে। এরা যা যা খেলা হবে এই সমস্তগুলো ব্যান করতে হবে। এই নির্লজ্জ সরকারের কোনো যদি কোনো ব্যক্তি বলে না, আমি বলবো গ্রেফতার করতে। এরপরে আমি দেখছিলাম পরমব্রত বলছিল একটা জায়গায় যে কেউ জয় বাংলা বলবে, কেউ বলবে জয় শ্রীরাম, জয় বাংলা বলাই যাবে না। পশ্চিমবঙ্গে জয় বাংলা বললেই গ্রেফতার করা উচিত, এরকম নিয়ম করা। কারণ জয় বাংলা বাংলাদেশের স্লোগান, জয় বাংলা আমাদের স্লোগান নয়। বাংলাদেশের তৈরি হওয়া স্লোগান আমরা ব্যবহার করতে পারি না, সেখানে একটা কপিরাইট রয়েছে, তারা সেই স্লোগান ব্যবহার করবে। আমাদের নতুন মানে আমরা স্লোগান, আপনি বলুন না, হাজারো কবি আছে, আমাকে বলুন, আমি কালকে আপনার সাথে এর থেকে 10টা ভালো আপনাদের অপশন দেবো। আমি জয় বাংলা বাংলাদেশের স্লোগান বলা যাবে না। আর ওই রকম ভাবে চিৎকার করতে করতে জয় বাংলা জয় বাংলা, আমার মনে হয় শুভেন্দু অধিকারী, বিরোধী দল মাফ করবেন মুখ্যমন্ত্রী এবং আরো যারা রয়েছেন তারা, আমি দেখছিলাম তাপস রায় এই কথাটা কালকে বলছিলেন, আপনারা শুনেছেন হয়তো, গতকাল এবিপি আনন্দে তাপস রায় এটা বলছেন, আমি একদম তার সঙ্গে সহমত। এই সমস্ত বলা যাবে না। তিনি বলেছেন যে আমি বাড়ি গিয়েই ফোন করব, শুভেন্দু অধিকারীকে বলবো যে এই সমস্ত তুলে দিতে। একদম আমারও তাই সহমত। আপনারাও কি সহমত? এই সমস্ত ওই জয় বাংলাটা পশ্চিমবঙ্গে কার্যত ওই একটা ধর্মীয় স্লোগান, যে ধর্মীয় স্লোগান দিতে দিতে মানুষকে খুন করা হয়, সেই স্লোগানের সমতুল্য হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে। তো এই স্লোগানটা কাউকে এমনি তো কেউ দেওয়ার ক্ষমতা নেই, এমনিতে এই স্লোগানটার কারোর দেওয়ার ক্ষমতা নেই। তো এই স্লোগানটা একেবারে পুরোপুরি নিষিদ্ধ করা হোক, যে এইরকম তারস্বরে চিৎকার করে সব স্লোগান দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে। আপনি অন্য বলুন, আপনি স্লোগান রচনা করুন, যদি না পড়েন কবি শ্রীজাত আছে, কবি শ্রীজাতর কাছ থেকে ধার নিন, কত মহান কবি মনে আছে তো। এসব কবিদের হিসাব তো হবে তো নাকি একদিন, সবার হিসাব একটা একটা করে হবে তো, সবার তো একসঙ্গে আর হবে না, একদিন একদিন করে হবে, ঠিক আছে। কবির নাম্বার যদি কেউ পান, যদি থাকে আমাকে একটু জানাবেন, খুঁজে খুঁজে ফেলে আমাকে একটু জানাবেন, আমি কবির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তার কি বক্তব্য, তিনি যদি কিছু বক্তব্য জানাতে চান তাহলে সেই বক্তব্য আমি তার কাছ থেকে শুনবো, যে আপনাদের শোনাবো এই সমস্ত কবিদের বক্তব্য। আগামী দিনে চেষ্টা করব এই সমস্ত কবিরা কোথায় আছেন, কি বলছেন, ঠিক আছে, এদের বক্তব্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু সমর্থন তো লাগবেই, একটু তো সমর্থন লাগবে, একটু তো পাশে থাকতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আইন মেনে চলবেন, কোনো আইন বিরুদ্ধ কাজ করবেন না। আপনার হাতে ক্ষমতা রয়েছেই বলে আপনি কাউকে গিয়ে পিটিয়ে দিলেন, এই কাজ করবেন না, এই কাজে আমার সমর্থন নেই। আপনার ক্ষমতা রয়েছেই বলে আপনি একটা আধিকারিককে, সে অন্যায় করছে, আপনি পেটাতে পারেন না, আপনি পুলিশের হাতে তুলে দিন। আইন বিরুদ্ধ কেউ কাজ করবেন না, এইটা আমার কাছে কিন্তু রিকোয়েস্ট। তখনও বলতাম, কিন্তু মমতা সরকারের সময় বলতাম, আর এখনো বলছি, স্ট্যান্ড পরিবর্তন করিনি। আইন বিরুদ্ধ কাজ করার জন্য পড়াশোনা করিনি, আর ওরকম চিন্তা ভাবনাও নেই, আর ওরকম ভাবে মানে সমাজকে গড়ার আমাদের পরিকল্পনাও নেই, আর আমরা ভাবিও না। আইন মেনে কাজ করবেন, সে আপনি যত বড়ই নেতা হোক, আর যদি না করেন আমরা কিন্তু বিরোধিতা করবো, আপনি যে নেতাই হোক। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।